বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, হাইকোর্টের রায়। সাংবিধানিক সংস্কারে দরকার ঐক্যমত, সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের সময়, এএফপিকে প্রধান উপদেষ্টা। পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে বিএনপি নেতারা, বিএনপি ক্ষমতায় গেলে পুনর্বাসনের আশ্বাস। হত্যা মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিম রিমান্ডে, খাগড়াছড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা আওয়ামী লীগ নেতা দিদারুল গ্রেপ্তার। রাজধানীতে গত 2 মাসে 68 খুন, চিহ্নিত 150 ছিনতাই স্পট, নানা কারণ দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ, নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের। এবং আজ শুরু উয়েফা নেশনস লিগের 5ম রাউন্ড, রাতে মাঠে নামছে ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স সহ 16 দল। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। আইন করে কুইক রেন্টালে দেয়া দায়মুক্তি অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় এই দায় মুক্তি দেয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর স্বাধীন মালিক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ। গত 2রা সেপ্টেম্বর আইনটির 9 ধারায় দেয়া দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, কুইক রেন্টাল নিয়ে হাইকোর্টের রায়ে আর কি বলা হয়েছে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আসলে কুইক রেন্টাল আইন 2010 সালে এটা প্রণয়ন করা হয় এবং এই আইনটি আসলে মানে ব্যাপক বিতর্কিত ছিল। কারণটি হলো যে 2010-এর ওই সময়টায় কিন্তু দেশে বিদ্যুতের ব্যাপক ঘাটতি হয় এবং সেই ঘাটতি নেপথ্যে অনেক ধরনের কারণ ছিল। তার মধ্যে অন্যতম দুর্নীতি, অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া, এরকম নানা ধরনের কারণে বিদ্যুতের যখন সংকট হয় তখন তড়িঘড়ি করে এই বিদ্যুৎ কুইক রেন্টাল নামে একটি আইন প্রণয়ন করে বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে বিদ্যুৎ আমদানির জন্য এই আইনটি প্রণয়ন করা হয়। তো সেখানে 2টি ধারা, 6(2) প্রচার সংক্রান্ত 6(2) এবং 9 ধারায়, এই 2টি ধারায় আসলে যে বিষয়টি খুব সহজে যদি একটু বলি, সেখানে উল্লেখ করা হয় যে এই আইনের অধীনে যে কুইক রেন্টালের যে চুক্তিগুলো সম্পন্ন করা হবে সেই চুক্তি নিয়ে কোনো ধরনের পরবর্তীতে প্রশ্ন তোলা যাবে না এবং এই চুক্তি প্রণয়ন করবে, চুক্তি বাস্তবায়নে একক ক্ষমতা দেওয়া হয় মন্ত্রীকে, জ্বালানি মন্ত্রীকে। তো এই 2টি বিষয়, এই 2টি বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণটি হলো যে একটি দেশ, রাষ্ট্রীয় একটি বিষয় নিয়ে একজন মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়ার এই যে বিধানটি, এটি
এখানে অনেক ধরনের চাতুরতা থাকতে পারে, অনেক ধরনের কারণ অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে রাষ্ট্রীয়, তারা কোনো বিষয় নিয়ে তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না, তাদের কোনো ক্ষমতা ছিল না। এই আইনের মাধ্যমে সেটি এস্টাবলিশ করা হয়, যার কারণে এটির বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে রিট করেছিলেন অ্যাডভোকেট শাহদিন মালিক। তিনি তার রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন, যেমনটি তিনি বলছিলেন, এবং রুলে এই আইনের এই বিধানগুলো কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চাই রুল জারি করেছেন। আজকে রুলের উপর শুনানি হয়েছে, রুল শুনানিতে হাইকোর্ট সেই রুলটা অ্যাবসলিউট আইনের ভাষায় অর্থাৎ যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। অর্থাৎ এই যে 6(2) এবং 9 ধারাটি আজকে এই আদেশের ফলে বা এই রায়ের ফলে বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ শাহদিন মালিক একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে এই আইনের ফলে দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে, দুর্নীতির একটি আঁকড়া তৈরি করা হয়েছিল। তো এর মাধ্যমে এবং হাইকোর্ট একটি নির্দেশনাও দিয়েছেন যে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে বিরাজমান, সেখানে যেন বিদ্যুতের উৎপাদন পূর্ণরূপে করা হয় জনস্বার্থে, জনগণের জন্য বিদ্যুতের নিয়ে কোনো ভোগান্তি না হয়, সে বিষয়টি কিন্তু হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুইক রেন্টাল আইন নিয়ে সবশেষ। ফয়সাল। হাবিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশ কত তাড়াতাড়ি জাতীয় নির্বাচনে যেতে পারবে, এমনটি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেয়া হবে। এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলেও মন্তব্য করেন তিনি। So that's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আজারবাইজানের বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন আজ। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেশটিতে অবস্থান করছেন তিনি। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেসের সঙ্গে বৈঠক করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা 5টি দেশের প্রতিনিধিরা। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সভ্যতা গড়ার প্রচেষ্টায় নতুন অর্থনৈতিক কাঠামো গঠনের উপর জোর দেন তিনি। এর আগে সম্মেলনের লিডার্স সামিটে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান জিরো কার্বন ভিত্তিক জীবনধারা গঠনের। এছাড়া এক বৈঠকে বলেন, ঋণ একটি মানবাধিকার। সম্মেলনের ফাঁকে তার সঙ্গে প্রায় 20 জন বিশ্ব নেতার সাক্ষাৎ হয়েছে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। পরে বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেয়া হয়। সালাউদ্দিন আহমদ জানান, এর আগেও বিএনপি কয়েক দফা আহতদের আর্থিক সহযোগিতা করেছে। প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করার। এ সময় সরকারকে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নেওয়ার পরামর্শ দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি, এবং তারা অনেকে বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা
এটার দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। দর্শক, ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানী গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। থানার ওসি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুলাইমানের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এদিকে খাগড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন হত্যা মামলায় আসামি তিনি। এই হত্যাকাণ্ড ঘিরে অস্থির হয়ে ওঠে পার্বত্য অঞ্চল, যার মূল হোতা দিদারুল আলম, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানানো হয়, গ্রেপ্তার দিদারুল 40টি মামলার পলাতক আসামি। বুধবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতের মাটিতে 100 দিন পার করলেন দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই কূটনৈতিক পাসপোর্টে ভারতে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়েছে, তবু সেখানেই আছেন তিনি। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। কেমন ছিল তার এই 100 দিন, কোন মর্যাদাতেই বা ভারতে আছেন তিনি, বিস্তারিত দেখে আসবো ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না, বক্তব্যটি জোর গলায় বলতেন তিনি। 5 আগস্টে অভ্যুত্থানে তার সেই অহংকার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। দেশের কোনো সরকার প্রধানের এভাবে পলায়ন এবারই ছিল প্রথম। পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। ভারত হয়তো ভেবেছিল এটি সংক্ষিপ্ত কোনো অবস্থান হবে শেখ হাসিনার, হয়তো ইউরোপ বা মধ্যপ্রাচ্যে কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। প্রথম কিছুদিন তাকে ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে। তবে সেই ধারণা ভুল প্রমাণ হওয়ায় ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে নেয় দিল্লির কোনো এক গোপন ঠিকানায়। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো কোনো তথ্যই প্রকাশ করেনি। এরই মধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থানের 100 দিন পার হয়ে গেল। তাকে ঘিরে ভারত সরকার কঠোর গোপনীয়তা রক্ষা করছে, তাই জানা যাচ্ছে না খুব বেশি কোনো তথ্য। কি অবস্থায় রাখা হয়েছে শেখ হাসিনাকে, কিভাবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, আদৌ কি ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, জনমনে প্রশ্নের ফুলছুরি। গুলি প্রাণ ঝরে গেল। ভারতে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের বৈধতার মেয়াদ পেরিয়ে গেছে, তাই ভারতেও প্রশ্ন উঠেছে কোন মর্যাদায় 100 দিন ভারত পার করলেন তিনি। সম্প্রতি ভারত সরকার স্বীকার করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখছে নয়াদিল্লি। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলা হয়েছে আরো অনেক। এমন অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। রেড নোটিশ জারির প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন দেখার পালা আর কতদিন পলাতক থাকতে পারেন শেখ হাসিনা। আমি পড়া করি নাই। আল মোহাইমিনুল জন, যার মধ্যে শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা ঘটেছে অন্তত 10টি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে হয়েছে এসব হত্যাকাণ্ড। পুলিশের তথ্য মতে ঢাকার প্রায় 150টি স্থানে নিয়মিতই ছিনতাই হয়। বিশেষজ্ঞরা বলছেন, এখনই অপরাধীদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। নাইমাল জিকোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 18 সেপ্টেম্বর সকাল 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন মহসিন নামে এক ব্যবসায়ী। আচমকা তার উপরে হামলা চালায় অস্ত্রধারী কয়েকজন লোক। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ও তার 2 সন্তান মহসিনের উপর হামলা করেছে। এরপর থেকে আতঙ্কে স্থানীয়রাও। সে মাদক বেচতে চাইছিল গুলিতে, ওরা বাধা দিছে। অনুমতির সাথে আমি চলি, তার জন্য মনে করেন আমার একা পায়ে আমার দিয়েছে। দুটি দিয়া ফালে টালে মহিলার সবকিছু লয়ে গেছে গা। তারপরে 3 দিন আগে আবার আমার থেকে মোবাইল 2টা ছিনতাই হয়েছে। দেশের যে পরিস্থিতি হয়েছে বুঝছেন, এভাবে মানুষ বাঁচা যায় না। আরেক সিসি ক্যামেরায় দেখা যায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে একদল কিশোর। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বেশিরভাগ স্পটেই ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতের রয়েছে 6200-র মতো সদস্য। দিন দিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, যত প্রতিকূলতাই থাকুক অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে।
অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখন যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সাথে কিন্তু এলাকা ভিত্তিক যে আলাপ আলোচনাগুলো কিংবা সংলাপের প্রশ্ন অথবা নাগরিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই প্রসঙ্গগুলো নাগরিকদের কাছ থেকে জেনে এবং সেই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানালেন, শুধু ঢাকাই নয়, সারা দেশে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলোতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। হত্যাকাণ্ডগুলি যে ঘটনা ঘটছে এটা মূলত আপনি জানেন যে পুলিশি কার্যক্রম তারা আস্তে আস্তে এখন অ্যাক্টিভেট হচ্ছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফেরত আসছে এবং তারা যখনই স্বাভাবিক কার্যক্রমগুলো পুরোপুরি ফেরত আসবে আশা করি তখন এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ দেওয়ার জন্য। জানান, এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী সহ 842 জনকে আটক করেছে র্যাব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের বিরতির পর আবার স্বাগত দিনের সংবাদে। ডায়াবেটিস মানে সারা জীবন বয়ে চলা ক্ষত। এই রোগের কারণে সারা বিশ্বে প্রতি বছর মারা যান 10 লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস ও সুস্থতা প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশেষজ্ঞদের মতে নিরাময় না থাকলেও এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দেহে বাসা বেঁধে ধীরে ধীরে ক্ষয় করে পুরো শরীর, এমন নীরব ঘাতক রোগ ডায়াবেটিস। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রত্যেক দিন প্রায় 600 জনের বেশি ডায়াবেটিস রোগী আসেন চিকিৎসা নিতে। এরই মাঝে অনেকেই আছেন 20 বছরের বেশি সময় ধরে ভুগছেন ডায়াবেটিসে। তার ফলে দেখা দিয়েছে শরীরে আরো কিছু ভয়াবহ জটিলতা। ওই যে ডায়াবেটিসের লাগি ওই যে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, এখন আবার মাথা ঘুরে, বমি, এইটা টেস্ট দিলাম কতগুলো, এখন তো কথাই কইতে পারে না ঠিক করিয়া। 3 ঘন্টা পর পর সামান্য কিছু খাওয়া বা পানি খাওয়ালে ভালো থাকে, নাইলে হাইপো হওয়ার সম্ভাবনাটা বেশি। পেশাবের ব্যাগটা বেশি হয়, এরকম আবার অনেক সময় আপনার পানি পিপাসা বেশি লাগে, বিভিন্ন জনে ব্যথা করে, গিরু ব্যথা করে, পা ব্যথা করে, পা ফুলে যায়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ডায়াবেটিস রোগীর 97% টাইপ 2। তবে খাদ্য অভ্যাস পরিবর্তন, শারীরিক চর্চা ও ওজন নিয়ন্ত্রণে রাখলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি এক্সারসাইজ করতে পারি, আমি কায়িক পরিশ্রম করতে পারি, আমি স্বাস্থ্যকর খাবার খেতে পারি, আমার ডায়াবেটিস, আমার প্রেশার আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে কি হবে, এই যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে। চিকিৎসকরা জানান একজন ডায়াবেটিস রোগীর প্রয়োজন খোলা জায়গা, স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাদ্য। ব্যক্তিগত পর্যায়ে ডায়াবেটিস নিয়ে খুব বেশি করার নাই, কারণ একজন লোক হাঁটবে, রাস্তা তো সে করতে পারবে না। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে সকলে শারীরিক পরিশ্রম করতে বাধ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য বাজারে থাকবে না। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে ধীরগতির ঘাতক এই রোগ বয়ে আনতে পারে আরো অনেক ভয়াবহ রোগ। তাই সতর্ক থেকে জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, যমজ 2 কন্যা সন্তানকে জন্ম দিয়ে মৃত্যুবরণ করেন স্ত্রী। সদ্যজাত 2 সন্তানকে নিয়ে যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই রাজনৈতিক হত্যা মামলায় গ্রেপ্তার হন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মায়ের মৃত্যু এবং বাবা গ্রেপ্তার হওয়ায় ছোট্ট 2 বোনকে নিয়ে অথৈ সাগরে পড়েছে 13 বছরের শিশু সাজ্জাদ। তাদের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
13 বছরের সাজ্জাদের কোলে ফুটফুটে কন্যা শিশু, 7 বছরের ফারিয়ার কোলে আরেকজন। যমজ এই শিশুরা সাজ্জাদ ফারিয়ার ছোট বোন। মাসখানেক আগে তারা পৃথিবীতে আসে, কিন্তু জন্মের 1 সপ্তাহের মাথায় হারায় মাকে। বাবা বর্তমানে কারাবন্দী। 2 শিশু সহ ছোট 3 বোনকে নিয়ে অসহায় হয়ে পড়েছে শিশু সাজ্জাদ। এই অবস্থায় 4 শিশুই খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে। ঘটনাটি গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের। স্বজনরা জানায় মাসখানেক আগে জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম একসঙ্গে 2 কন্যা সন্তানের জন্ম দেন। মাকে হারিয়ে দিশেহারা যখন অবস্থা, তখন বাবাই ছিলেন একমাত্র ভরসা। তবে শেষ রক্ষা হয়নি। এমন অবস্থাতেই বাবাকে গ্রেফতার করা হয় রাজনৈতিক হত্যা মামলায়। এখন আমরা কি করব? আমাদের কোনো যার রাস্তাও নাই। আমার এই ছোট 2 বোন, এখন আমরা ভালো মতো দুধ কিনে খাইতে পারছি না। এখন আমি কিভাবে আমি বাঁচবো? এগোবো আমি কিভাবে বাঁচাবো? এরা পাড়া ফসিবে কয়দিন এগো দেখবে। স্থানীয়রা জানান জামাল মিয়া কোনো রাজনীতির সাথে জড়িত নয়। রাজনৈতিক মামলার নামে হয়রানি বন্ধের দাবি তাদের। সে কোনো দলে ছিল না, কোনো নেতিগিরি করেনি, তারপরেও কোনো বিএনপি করে নেই, আওয়ামী লীগের মধ্যে তারে খাওয়া হাসকে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। এই জামালের আমরা মুক্তি চাই। ও একটা ভালো লোক ছিল, কোনো কেস মামলা জড়িত না। পুলিশের দাবি জামাল মিয়ার নবজাতক 2 সন্তানের বিষয়ে তারা কিছুই জানতেন না। আর সে তার যে ওয়াইফ মারা গেছে বা 2টা দমন বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কোনো কিছু বলে নাই। বিভিন্ন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আছে, তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। গত শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় জামালকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় কোটালীপাড়া পুলিশ। পরে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় জামালকে। গত শনিবার জামালকে কারাগারে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। রয়েছে দর্শক নেই ইজারা, তবু প্রজ্ঞাপন জারি করে নদীতে নৌ চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এত কিছুর পরেও থামছে না ইজারাবিহীন সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালু পাথর লুটপাট। নদীর প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে ডাক ঢোল পিটিয়ে প্রবেশ আটকানোর চেষ্টা থাকলেও স্থানীয়রা বলছেন এসব লোক দেখানো। আর এভাবেই দিনে দুপুরে প্রতিদিন কোটি কোটি টাকার বালু পাথর লুটপাট হচ্ছে। নদীর প্রবেশ মুখেই দেয়া হয়েছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্ট, সেখানে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে। অথচ তাদের সামনেই শত শত বাল্কহেড বোঝাই করে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকার বালু পাথর। জনবল না থাকায় অসহায়ত্বের কথা স্বীকার করলেন পুলিশের এই কর্মকর্তা। কম ফোর্স নিয়ে এইভাবে ডিউটি করে প্রত্যেকটা নৌকা আটকানো সম্ভব না। যদি এখানে মিনিমাম 20 থেকে 30 জন ফোর্স থাকতো এবং 2টা বা 3টা স্পিডবোট থাকতো, তাহলে হয়তোবা এটা সম্ভব হতো। যদিও স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজশে চলছে এই হরিলুট। প্রতি রাত্রে অনেক নৌকা লুট করে লয়েছে ডেজার মেশিনে। ডেজার তো এটা লুটটা বাইটা নিয়ে যাচ্ছ, হাজার হাজার নৌকা রাত্রে পাস হয়েছে। প্রশাসন নিজে টাকা খায়া নৌকা ছাড়ছে। এই নদীর উৎসমুখে গিয়ে দেখা যায় আরো ভয়াবহ চিত্র। হাজার হাজার নৌকা নিয়ে লুট করা হচ্ছে বালু পাথর। পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন বসিয়ে কাটা হচ্ছে পাড়। জেলা প্রশাসক ও পরিবেশ উপদেষ্টার কাছে চিঠি দিয়েও থামানো যাচ্ছে না এই তাণ্ডব, দাবি পরিবেশ কর্মীদের। লোকজন তো দেখতেছে, দেখেও তারা যেন ব্যবস্থা নিতেছে না, কেন নিতেছে না, কোন কারণে নিতেছে না, এটা তারাই বলতে পারবে। পরিবেশ উপদেষ্টার কাছে আমরা সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা আবেদনপত্র দাখিল করছি এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাচ্ছি না। স্থানীয় প্রশাসনের দাবি বাঁশের বেড়া দিয়েও অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। বালুর অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং সুবিধা নিচ্ছে, এদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন আমরা বন্ধ করতে পারি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই এটা বন্ধ করার জন্য, কিন্তু সবাই মনে হয় চায় না। আমার তরফ থেকে কোনো ধরনের কৈশিল্য নাই, আমার আচরণের মাধ্যমে আমি বিশেষ করে এটা প্রমাণ করছি। 2018 সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্তে ধোপাজান বালু মহালের ইজারা বন্ধ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। 5 আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্ত থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু পাথর। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। এসব ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি নেতাদের নামও। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি। প্রশাসন বলছে, বালু পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর সহ নানা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাথর ও বালু। এসব পর্যটন কেন্দ্রের বিভিন্ন অংশ ও সংরক্ষিত এলাকা থেকে অবাধে বালু ও পাথর তুলছেন শ্রমিকরা। কোম্পানিগঞ্জ সাদা পাথর এলাকায় এমন লুটের দৃশ্য ক্যামেরায় বন্দি করা দেখে তোড়জোড় শুরু হয় এক পক্ষের মধ্যে। আরেকটি পক্ষ তেড়ে আসে ক্যামেরা ছিনিয়ে নিতে, দেয় হুমকি ধামকি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর এসব কোয়ারি থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু আর পাথর। 5 আগস্টের পরে যেভাবে লুটপাট হইছে তা হয়তো নজিরবিহীন। এর আগে এরকম লুটপাট এই বাংলাদেশে হয় নাই কোনোদিন। বালু পাথর লুটের সাথে সম্পৃক্ত থাকায় এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের সম্মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিপূর্বে আমরা কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের নজরদারির অভাবে বালু পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রশাসনের পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ যাই বলি, যদি এভাবে ঢিলেঢালাভাবে চলে তাহলে আসলে হয়তোবা আমাদের জাফলংকে নিয়ে আরো কঠোরভাবে কিছু আমাদেরকে বেলাকে ভাবতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, সীমান্ত এলাকায় পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান চলমান আছে, কোথাও অভিযান বন্ধ নেই। যেসবের ক্ষেত্রে যারা জড়িত তাদের উপস্থিত পাওয়া যাচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক যদি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বালু পাথর লুট বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তুমুল বেশ কার্যকরী। মূল্যস্ফীতি আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে। মূল্যস্ফীতি কমার যে ধারা বছরের মাঝামাঝি ধীর হয়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় ভোক্তা মূল্য বেড়েছে দেশটিতে। বুধবার প্রকাশিত শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অব লেবারের পরিসংখ্যানে পাওয়া গেছে এ তথ্য। রয়টার্স জানায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে বলে আগেই ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। অক্টোবরে যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ মাসের মতো মূল্যসূচক বাড়ল। 0.2% ছিল বৃদ্ধির হার। বার্ষিক হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে 2.6% হয়েছে। রয়টার্সের এক জরিপে 0.2% মূল্যস্ফীতি বাড়ার প্রত্যাশা করেছিলেন অর্থনীতিবিদরা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন বাইডেন। গত 5 নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন বাইডেন। এছাড়াও অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। ডেমোক্রেট ও রিপাবলিকান নেতার বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সদর হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানালো হোয়াইট হাউস। আগামী শনিবার পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেন দেখা করবেন বলেও জানানো হয়।
Trump when he comes into office. জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন ও তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য কাজ করেছেন। এদিকে বাইডেনের সাথে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে জয় উদযাপন করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে এখনও নিজ প্রশাসন গুছাচ্ছেন তিনি। বুধবার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের জন্য নির্বাচিত করেছেন তিনি, আর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের পর্দা উঠল পর্তুগালের রাজধানী লিসবনে। প্রযুক্তি নির্ভর এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের 160টিরও বেশি দেশ থেকে 70,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকছেন। 11 নভেম্বর থেকে 4 দিনের এই সম্মেলন চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো ফিতা কেটে সম্মেলনটির উদ্বোধন করেন। 4 দিনব্যাপী বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2024 পর্তুগালের রাজধানী লিসবনে আল্টিস এরিনায় প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার মনোভাবকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এছাড়াও এবছরের ওয়েব সামিট প্রযুক্তি ও উদ্ভাবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, স্থায়িত্বের প্রচার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাংবাদিকতা ও মিডিয়া শিল্পে প্রযুক্তির প্রভাবের উপর আলোকপাত করে, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় 3,000-এরও বেশি কোম্পানির মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়েব সামিট 2024 এর উদ্বোধনী সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা পেরি কাউসগ্রেভ, লিসবনের সিটি মেয়র কার্লোস ময়দাস, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো দর্শকদের সামনে তাদের তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। Welcome also to all the startups who have traveled from every corner of the globe. ওয়েব সামিট একটি বার্ষিক প্রযুক্তি সম্মেলন যা সারা বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলন নভেম্বরে লিসবনে অনুষ্ঠিত হয় এবং এটি প্রায় 1 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করে। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল। সংবাদের সময় হলো আরো একটা বিরতি। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। এবারে জানাবো খেলার সংবাদ। আজ থেকে উয়েফা নেশনস লিগের 5ম রাউন্ডের খেলা শুরু। রাতে মাঠে নামবে 16 দল। দিনের হাই ভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। ঘরের মাঠে আর্জেন্টিনাদের হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকাই চ্যালেঞ্জ বেলজিয়ানদের। এছাড়াও দিনের আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় জায়ান্টরা। আন্তর্জাতিক ফুটবল বিরতিতে আজ থেকে রঙিন হচ্ছে রাত। ক্লাবের জার্সি রেখে ফুটবলাররা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে আজ থেকে উয়েফা নেশনস লিগে মাঠে নামছে। জমজমাট লড়াইয়ের শুরুর দিনেই লড়বে 16 দল। কিংসবাউডন স্টেডিয়ামে বেলজিয়াম আতিথ্য দেবে গেল বছরের সেমিফাইনালে হারা ইতালিকে। নেশনস লিগে 4 ম্যাচে 1 জয়ে 3 নম্বরে রয়েছে বেলজিয়ানরা। স্বাগতিকদের কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এই কঠিন ম্যাচে ইনজুরির কারণে বেলজিয়ানরা পাচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তুয়া ও ডি ব্রুইনাকে। তাই ঘরের মাঠে ডোমিনিকো টেডেস্কোর একমাত্র ভরসা রোমেলু লুকাকু। এছাড়াও মুখোমুখি পরিসংখ্যানে পিছিয়ে রাখবে স্বাগতিকদের। মোট 6 দেখায় মাত্র 1টি জয় লুকাকুদের, আর 1টি ড্র আছে। সেটিও চলতি টুর্নামেন্টের প্রথম লেগে ইতালির ঘরের মাঠ থেকে 2-2 গোলের সমতায় নিয়ে ফিরেছিল তারা। ম্যাচের আগে এটি বাড়তি আত্মবিশ্বাস দিবে টেডেস্কোর শিষ্যদের। অন্যদিকে বি গ্রুপে অপরাজিত ইতালির কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত। বুদাপেস্ট থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারলেই 1 ম্যাচ হাতে রেখে পরের রাউন্ডে টিকিট পাবে তারা। রাত 2:45টায় 3-5-1-1 ফরমেশন নিয়ে মাঠে নামবে লুসিয়ানো স্পালোত্তি। এছাড়াও গ্রিসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড, আর ঘরের মাঠে ফ্রান্সের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচ দুটি শুরু হবে রাত 2:45টায়।
জিহাদ আল হাসান, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 দিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।